আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। ইতিপূর্বে তোমাদের সাথে আমি রেওয়া মিল নিয়ে কথা বলছিলাম। রেওয়া মিলের আজকে আমরা রেওয়া মিলের কথা বলবো। আমাদের রেওয়া মিল অংশের গুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার সাউন্ড এবং বোর্ড লেখা সঠিকভাবে আছে কিনা তা একটু নিশ্চিত হওয়ার জন্য যারা যুক্ত হয়েছেন, যে সকল দর্শক এবং অভিভাবক শিক্ষক মণ্ডলী, যদি একটু কমেন্টস বক্সে একটু কমেন্ট করে জানাতেন, তাহলে আমি আমার ক্লাস যেতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যুক্ত যারা হচ্ছ, অন্যদেরকে যুক্ত হওয়ার জন্য তোমরা শেয়ার করে নাও। আমি এরই মধ্যে একটু দেখছি যে আমার কমেন্টসগুলো একটু দেখে নিশ্চিত হচ্ছি যে আমার সাউন্ড, তারপরে আমার এই বোর্ড সঠিক আছে কিনা, লেখা স্পষ্ট আসছে কিনা। আমি একটু কমেন্টসগুলো দেখি। ধন্যবাদ। আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম বই নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে শেয়ার করো। আমরা আজকের যে বিষয়গুলো কথা বলবো তার পূর্বে আমরা ডেবিট কোনগুলো যায়, ক্রেডিটে কোনগুলো যায়, সেগুলোর একটা হিসাব দিয়েছিলাম, হিসাব করেছিলাম। যে আমরা বলেছিলাম যে যাবতীয় সম্পত্তি সমূহ ডেবিট দিকে যায়, যাবতীয় দায় সমূহ ক্রেডিট দিকে বসে, যাবতীয় খরচ সমূহ ডেবিট দিকে বসে, যাবতীয় আয় বা লাভ সমূহ ক্রেডিট দিকে বসে। এই যে বিভিন্ন ধরনের সঞ্চিতি, যেগুলো আমাদের আয়ের সাথে সম্পৃক্ত, বা অগ্রিম খরচ যেগুলো, সেগুলো ডেবিটে বসে, বকেয়া খরচগুলো ক্রেডিটে বসে, তারপরে অগ্রিম আয়গুলো ক্রেডিটে বসে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দিক যদি যোগফল সমান হয়ে যায়, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ যদি সমান হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই যে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা আছে। তারপরেও আমরা যে কি কি ভুল হতে পারে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে। আজকের আমাদের বিষয়বস্তু হলো, আমি এখানে লিখে দিচ্ছি, রেওয়া মিলের এই অংশটা তোমরা একটু জট করে পৃষ্ঠাটা উল্টে নাও। আমি পৃষ্ঠা নম্বরটা বলে দিচ্ছি, 129 নম্বর পৃষ্ঠার নিচের অংশে রেওয়া মিলে যে সকল ভুল ধরা পড়ে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন তোমাদের খাতা কলম নিয়ে বসে গেছো। তোমাদের সাথে যারা আরো আছে তাদেরকে শেয়ার করে দাও, যুক্ত হওয়ার জন্য, যাতে ক্লাসে আরো যুক্ত হতে পারে। তাহলে আমরা জানি
যত সতর্ক, তারপরেও আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে হতে পারে। তাহলে তোমরা 129 নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো জট করে, একটু আমাদের সাথে দেখো, আমার সাথে দেখো বিষয়টা। সকল ধরনের সতর্কতা ব্যবস্থা নেওয়ার পরেও অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল ঘটে যেতে পারে, যে সমস্ত ভুলের কারণে অমিল হয়। এই ভুলগুলো আমরা এখন কথা বলবো। ভুলগুলো খুব সহজেই খুঁজে বের করে অমিলে সংশোধন করা যায়। ধরা পড়া ভুলগুলো হচ্ছে, আমরা একটা পয়েন্ট আকারে লিখি, আমি এটা এখন মুছে ফেলি, আমরা পয়েন্টগুলো এখানে লিখবো যে সকল ভুলগুলো ধরা পড়ে। হলো বাদ পড়ার ভুল। এক নাম্বার হলো বাদ পড়ার ভুল। তোমরা বাদ পড়ার ভুল, এই যে বিষয়টা, এখানে কিভাবে ভুলটা হয়, বাদ পড়ে যেতে পারে কিভাবে। আমরা জানি প্রতিটি লেনদেনের দুটো পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ, আরেকটা হলো ক্রেডিট পক্ষ। তাহলে ডেবিট পক্ষ আমরা কি করি, লেনদেনটাকে দুইটা বিশ্লেষণ করি, বিশ্লেষণ করে এক পক্ষকে ডেবিট করি, আরেক পক্ষকে ক্রেডিট করি। এখন আমরা ঠিকই জাবেদা করলাম, জাবেদা থেকে আমরা যখন ডেবিট ক্রেডিটের যে বিশ্লেষণের বিষয়টা আমরা যখন খতিয়ানে স্থানান্তর করব, তখন দেখা গেল যে ডেবিটেরটা স্থানান্তর করা হয়েছে কিন্তু ক্রেডিট পক্ষ স্থানান্তর করা হয় নাই, অথবা ক্রেডিট পক্ষটা খতিয়ানে স্থানান্তর করা হয়েছে, ডেবিট পক্ষ খতিয়ানে স্থানান্তর করা হয়নি। তাহলে এই কারণে দেখা গেল যে বাদ পড়ার একটা ভুল থেকে যায়, সমষ্টি মানে অর্থাৎ রেওয়ামিলটা অমিল হয়ে যায়। এই ভুলগুলোর জন্য রেওয়ামিল অমিল হয়। একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, এখানেও বইয়ে আছে। যেমন রহিম ব্রাদার্সকে 5,000 টাকা নগদ প্রদান। তাহলে এই যে রহিম ব্রাদার্সকে, তাহলে এখানে হবে রহিম ব্রাদার্স, যখন আমরা জাবেদাটা হবে রহিম ব্রাদার্স হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ কত, এখানে আছে 5,000। আচ্ছা, এটা আমরা জাবেদা করলাম ঠিকই, কিন্তু যখন খতিয়ানে স্থানান্তরের সময় হয়তো এই ডেবিট পক্ষ অথবা ক্রেডিট পক্ষের কোনো একটা হিসাবকে আমরা খতিয়ানে স্থানান্তর করলাম না। এই লেনদেনের জন্য খতিয়ানে শুধু রহিম হিসাব উঠানো হলো বা নগদান হিসাব স্থানান্তর হলো, অথবা রহিম হিসাব রহিম ব্রাদার্সের হিসাবের উদ্ধৃত অন্তর্ভুক্ত হলো না। তাহলে কথাটা আমি আরো একটু স্পষ্ট করে বলি। যেমন এটা ডেবিটের দিকে ঠিকই রেওয়ামিলে আমি জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করেছি রহিম ব্রাদার্স, কিন্তু এই নগদান হিসাবটা কোনো কারণে বাদ পড়ে গেল খতিয়ানে স্থানান্তরের সময়। তাহলে দেখা যায় ডেবিট দিকে 5,000 টাকা বাড়বে, ক্রেডিটে 5,000 টাকা কম থাকবে। অথবা এমন হতে পারে যে রহিম ব্রাদার্সটা বাদ পড়েছে, নগদান হিসাবটা খতিয়ানে স্থানান্তর করেছি ক্রেডিটে, তাহলে স্বাভাবিকভাবে ক্রেডিটে এবং ডেবিটের মধ্যে অমিল দেখা দিবে। তাহলে এই ভুলটা রেওয়ামিলে ধরা পড়ে এবং আমরা সহজে এটা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, তারপর আমরা নেক্সট যে ভুলটা হয় সেটার দিকে একটু খেয়াল করো। দেখো খেয়াল করে, 2 নম্বরে ভুলটা আছে হলো লেখার ভুল। কি বলছি, লেখার ভুল। হ্যাঁ, লিখতে গিয়ে আমাদের ভুল হতেই পারে। তাহলে আমরা এটা একটু দেখো। তাহলে আমরা লিখলাম, এটা কি লেখার ভুল। এটা একটা ভুল হতে পারে, কি ধরনের ভুল সেটা নিয়ে এখন আমরা কথা বলছি। লেখার ভুলটা কি হতে পারে, জাবেদা থেকে এক হিসাবের ডেবিট অন্য হিসাবের ক্রেডিট, অথবা হিসাবকে ডেবিট দিকে অথবা খতিয়ানে দুইবার লেখা হলে। যেমন
ঠিক আগের উদাহরণটাকে বলছি। যেমন এখানে বলছিলাম যে রহিম ব্রাদার্স হিসাব এটা ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এটাকে আমি বুঝাচ্ছি, এটা 5,000 5,000। তাহলে লেখার ভুলটা কোথায় হয়? আমরা জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যদি এক হিসাবের ডেবিট অন্য হিসাবের ক্রেডিটে চলে যায়, অথবা ক্রেডিট দিকে, অথবা ক্রেডিট হিসাবকে ডেবিট দিকে বসানো হয়, অথবা খতিয়ানে দুইবার এন্ট্রি করা হলে, তাহলে এটা দেওয়া হয়। যেমন এখানে রহিম ব্রাদার্স হিসাবকে ডেবিট, রহিম ব্রাদার্স হিসাব ডেবিটকে যদি খতিয়ানে ক্রেডিট দিকে লেখা হয়, আমি কি করলাম, এটা আসলে ডেবিট দিকে বসবে। আমি কি করলাম, 5,000 টাকা ঠিক আছে, এই রহিম ব্রাদার্সকে আমি খতিয়ানের ক্রেডিট দিকে বসাইলাম, আর নগদান হিসাবকে ডেবিট দিকে বসাইলাম। এটা কিন্তু ভুল, এটা হলো লেখার ভুল। ডেবিটকে ক্রেডিট অথবা এক হিসাবে ক্রেডিটকে ডেবিট করা, অথবা এমন হতে পারে, অথবা নগদান হিসাব ক্রেডিটকে যদি ডেবিট দিকে লেখা হয় এবং রহিম হিসাবও ডেবিট করা হয়, রহিম হিসাবও ডেবিট করলাম, আবার নগদান হিসাবও কি করলাম, ডেবিট দিকে বসাইলাম, তাহলে এরকম ভুলকে লেখার ভুল বলা হয়। অর্থাৎ দুইবারই হলো, যে আমি রহিম ব্রাদার্সকেও ডেবিট করলাম, আবার ভুলে রহিম নগদান হিসাবকেও ডেবিট করলাম, মানে একই হিসাবকে দুইবার লেখা হলো। তাহলে এই ধরনের হিসাবে কি দেখা দেয়, ভুল দেখা দেয়, অমিল দেখা দেয়। তাইলে আমাদের এটা লেখার ভুল। তারপরে এর পরের ইয়াটা আছে কি, আমরা একটু দেখি 3 নম্বরে যে ভুলটা। 3 নম্বরে আছে টাকার অঙ্কে ভুল। এটা একটা খুব, এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। এটা কি ধরনের ভুলটা হয়? যেমন উদাহরণটা যদি এমন হয় যে আমি বেতন দিলাম, বেতন পরিশোধ করলাম 8,000 টাকা, তাহলে আমার এখানে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, লিখবো 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট, আমি ভুলে লিখে ফেললাম 80,000 টাকা। তাহলে এই ভুলটা কি হবে? এখানে হলো 8,000 আমি ক্রেডিট করলাম ভুলে। আমরা জানি যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট হবে ঠিক সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট হবে। আমার ভুলে আমি এই টাকাটা লিখে ফেললাম, তাহলে কি হয়ে গেল, এখানে একটা বিরাট গরমিল দেখা দিবে। কত টাকা? 72,000 টাকা, আমি যে উদাহরণটা দিলাম। অথবা এমন হতে পারে, এটাকে যদি আমি আরেকবার ভাবে লিখি, যে বেতন হিসাব লিখলাম 8,000 টাকা ঠিক লিখলাম, এইটাকে যদি এইভাবে লিখি তাও ভুল। তাহলে এখানেও একটা বিরাট, মানে একটা পার্থক্য লক্ষ্য করা যায় ডেবিট এবং ক্রেডিটের মধ্যে। এখানে এই ভুলটা টাকার অঙ্কে ভুল, অর্থাৎ কম বা বেশি লেখা। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যদি সমপরিমাণ টাকা দিয়ে ডেবিট ক্রেডিট না করা হয়, বা জাবেদা করার সময়, আমি জাবেদা করার সময় ভুল করে বসেছি, যে একটাকে 8,000 টাকা দিছি, আরেকটাকে 800 টাকায় ক্রেডিট করছি, অথবা ডেবিট করেছি 8,000 টাকা, ক্রেডিট করেছি 80,000 টাকা, মানে একটা শূন্য এদিক সেদিক হয়ে গেলেই সেই ভুলটা দেখা দিল। তাহলে এই ধরনের ভুল হলো টাকার অঙ্কে ভুল। অথবা খতিয়ানের যখন লেখার সময় আমরা এই ভুলও করতে পারি, বেতন হিসাবে 8,000 টাকা ঠিকই লেখা হয়েছে, কিন্তু নগদান হিসাবে লেখার সময় লেখা হয়েছে 800 টাকা। খতিয়ানের স্থানান্তরের সময় টাকাটা বসাতে গিয়ে 800 টাকা হয়ে গেছে। তাহলে এই ভুলটা হলো টাকার অঙ্কে ভুল। এবার কি বুঝতে পেরেছ? তাহলে আমরা এই যে ভুলটা, এটা হলো
রেওয়া মিলে ধরা পড়বে, কারণ এটা যখন আমরা যোগ সমষ্টি করব তখন এটার একটা গড়মিল দেখা দিবে, মোট যোগফল সমান হবে না। এবার আসি আমরা 4 নম্বর, বলছে খতিয়ান উদ্ধৃত নির্ণয়, মানে অর্থাৎ যোগফল বের করতে ভুল। খতিয়ান উদ্ধৃত নির্ণয় ভুল, তাহলে আমাদের বিষয়টা ছিল খতিয়ান এটা কিভাবে হতে পারে। আমরা জানি জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করলাম এবং খতিয়ানের একটা ব্যালেন্স বের করা হয়। তাহলে এই খতিয়ানের ব্যালেন্স বের করতে গিয়ে আমার ডেবিট এবং ক্রেডিট দিকে যদি আমরা এইভাবে করি, দেখা গেল যে এখানে তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, আমি সেটা যেমন টোটাল আমি ডেবিটের যোগফলটা হলো এখানে দেখাচ্ছে যে 1,25,000 টাকা, আমি বইয়ের ইয়াতেই দেখাচ্ছি। তাহলে এখন আমরা এখানেও যোগফল 1,25,000 টাকা আমরা লিখলাম। এটা ব্যালেন্স করতে গিয়ে আমাদের যে টাকাটা হলো খতিয়ানে উদ্ধৃত হওয়ার কথা ছিল, যে এই ডেবিটের যোগফল হলো 1,25,000, আর এখানে যোগ করতে গিয়ে যে ব্যালেন্সটা থাকবে সেটা হওয়ার কথা ছিল 75,000 টাকা। অর্থাৎ 75,000 টাকা না হয়ে আমি ভুলে যোগে বা বিয়োগ করতে গিয়ে ভুল করে ফেলছি। এটা হলো ব্যালেন্স বের করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি। অর্থাৎ 1,25,000 থেকে এই যে আমরা যোগ বিয়োগ করতে গিয়ে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল অ্যামাউন্টটা, মানে আর থাকার কথা এই টাকাটা। এই টাকাটা কি বুঝতে পেরেছো? আমি হয়তো যোগে ভুল করতে গিয়ে বা বিয়োগ করতে গিয়ে এই যে এই টাকাটা পেলাম, তাহলে 10,000 টাকা এখানে একটা গড়মিল হয়ে গেল। তাহলে এটা হলো খতিয়ানের উদ্ধৃত নির্ণয়ের ভুল। অর্থাৎ দুই পাশের যোগফলের মাধ্যমে উদ্ধৃত নির্ণয় করা হয় তখন ভুল হলে, যেমন এই যে এখানে উদাহরণের সাহায্যে দেখাইছে একটা নগদান হিসাবে দুই দিকে দিয়ে, যে এখানে 1 লক্ষ টাকা আর 25,000 টাকা, মোট হলো 1,25,000 টাকা। কিন্তু যে আমরা খরচগুলো বাদ দেওয়ার পরে যেই টাকাটা চলে গেছে সেগুলো বাদ দেওয়ার পরে এখানে থাকার কথা ছিল 75,000 টাকা, কিন্তু আমি লেখার সময় হিসাবে ভুল করে 65,000 টাকা দিয়েছি। তাহলে এই ভুলটা হলো কি, এটা হলো খতিয়ানের উদ্ধৃত নির্ণয় ভুল। তাহলে তোমরা এই 4 নম্বরের অংশটা অবশ্য সুন্দরভাবে খতিয়ানে দেখিয়েছে, আমি সেটা ওইভাবে না দেখিয়ে এখানে টোটাল যোগ বিয়োগ করে দেখালাম। তারপরের অংশটা আমরা দেখি, এরপরের যে ভুলটা কি কি কারণে ভুল, অর্থাৎ ভুলটা ধরা পড়ে এবং রেওয়া মিল হয়। এটা হলো 5 নাম্বার। 5 নাম্বারে বলা হয়েছে খতিয়ানের উদ্ধৃত রেওয়া মিলে স্থানান্তরের ভুল। যে খতিয়ানের উদ্ধৃত বের করেছি কিন্তু রেওয়া মিলে স্থানান্তর করতে গিয়ে ভুল করে ফেলেছি। যেমন যদি আমরা বলি, এটা আগে একটু বলে নেই, যদি খতিয়ানের উদ্ধৃত রেওয়া মিলের স্থানান্তরের সময় ভুল করে ডেবিট উদ্ধৃতকে রেওয়া মিলের ক্রেডিট দিকে, অথবা ডেবিট উদ্ধৃতকে রেওয়া মিলের ক্রেডিট দিকে, অথবা খতিয়ানের ক্রেডিট উদ্ধৃতকে রেওয়া মিলের ডেবিট দিকে বসালে এই লেখা ভুল হয়, অথবা ভুল অঙ্কে রেওয়া মিল স্থানান্তর হয়। অর্থাৎ এটাকে বলছে খতিয়ান 5 নম্বরে কি উদ্ধৃত হয়, ডেবিট উদ্ধৃত অথবা ক্রেডিট উদ্ধৃত। খেয়াল করবে, ডেবিট উদ্ধৃতকে আমি ভুলে ক্রেডিটে বসাই দিলাম, বা ক্রেডিট উদ্ধৃতকে ভুলে আমি ডেবিটে বসাই দিলাম। উদ্ধৃত স্থানান্তরে রেওয়া মিলে স্থানান্তরে ভুল, আমি রেওয়া মিলে স্থানান্তর করতে গিয়ে ভুল করেছি। রেওয়া মিলে স্থানান্তরে ভুল। তাহলে এই জিনিসটা স্পষ্ট হয়েছে তো? কি বলছিলাম, আমরা খতিয়ানের থেকে অথবা খতিয়ানের ক্রেডিট উদ্ধৃতকে রেওয়া মিলে ডেবিট দিকে বসিয়েছি। এই ভুলগুলো হলো
মিলে স্থানান্তর করব। আবার লাস্টের অংশটা দেখো 6 নম্বরে, এটাও ঠিক রেওয়া মিলের যখন আমরা উদ্ধৃত নির্ণয় করতে গিয়ে যোগ বিয়োগে ভুল করি সেটাই। এটা হলো রেওয়া মিলের যোগফল নির্ণয় ভুল, মানে রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের নির্ণয় ভুল। এটা বলছে রেওয়া মিলের তো আমরা ডেবিট ক্রেডিটের যোগফল বের করি। রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের নির্ণয় ভুল। এটা আমি আরেকটু স্পষ্ট করি তোমাদের। খতিয়ানের সকল উদ্ধৃত সঠিকভাবে বসানো হয়েছে। স্থানান্তর করার পরে যদি ডেবিট দিকের যোগফল ও ক্রেডিট দিকের যোগফলের নির্ণয়ে ভুল হয়, যে আমরা জানি রেওয়া মিলের দুইটা দিক আছে, যে ডেবিট উদ্ধৃতগুলো ডেবিটে বসে ক্রেডিটে আমরা বসাইলাম, সবই বসাইলাম, কিন্তু রেওয়া মিলে দেখা গেল যে আমার ডেবিট দিকে আসছে 1,30,500 টাকা, আমি ভুল ক্রমে এটা যোগ আসলে হওয়ার কথা ছিল 1,35,000 টাকা, আমি যোগে ভুল হয়ে 1,30,500 টাকা হয়েছে। আবার ক্রেডিট দিকে থেকে দেখা গেল 1,35,000 হচ্ছে, অর্থাৎ একদিকে যোগ করতে ভুল করে ফেলেছি। অর্থাৎ এটাই বলা হয়েছে রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ের ভুল। ডেবিট দিকের যোগফল নির্ণয়ের ভুল, ডেবিট এবং ক্রেডিট। আমি ডেবিটেও যোগ করলাম, ক্রেডিট দিকেরও যোগ করলাম, কোনো একটা যোগ করতে গিয়ে আমি ভুল করে ফেললাম। তাহলে এই ভুলগুলো হলো রেওয়া মিলে কি, যে এই ভুলগুলো ধরা পড়ে রেওয়া মিল অশুদ্ধ হয় বা ইয়া থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে রেওয়া মিলের যে সকল ভুলগুলো ধরা পড়ে বা যে কারণে রেওয়া মিল অমিল হয় সেটা নিয়ে কথা বললাম। তোমাদের একটা কাজ দিয়ে দিই। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠাটা একটু দেখো। হ্যাঁ, এখানে একটা কাজ আছে তোমাদের, এই কাজটা একটু দেখবে। এটা হলো রেওয়া মিলের উভয় পাশের যোগফল সমান হলেও, এটা হলো 131 নম্বর পৃষ্ঠা, কাজ দেওয়া আছে। কাজ বলা আছে রেওয়া মিলের উভয় পার্শ্ব যোগফল সমান হলেও নির্ভুলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। তুমি কি এই বিষয়ের সাথে একমত? তোমার মন্তব্য করো। এটা 131 পৃষ্ঠায় তোমরা এই কাজটা অবশ্যই তোমাদের চিন্তা ভাবনা থেকে লিখবে। আমি আজকে দেখালাম যে বিষয়গুলো, সেগুলো নিয়ে কথা আমাদের ইনশাল্লাহ আমরা আবার পরবর্তীতে রেওয়া মিলের কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং আমরা রেওয়া মিল সমস্যা সমাধান করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং লেখাপড়া করো। আসসালামু আলাইকুম।